মুঠোফোন ভিত্তিক অ্যাপ্লিকেশন অ্যাপস এখন রফতানি করছে বাংলাদেশ। ডেভেলপারদের দক্ষতা ও বিনিয়োগ বাড়ালে $100 কোটি রফতানির আশাবাদ। রপ্তানিকারকদের সুবিধার্থে ট্যাক্স সংক্রান্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে, জানালেন এনবিআর চেয়ারম্যান। রফতানি কার্যক্রম দ্রুত হওয়ার আশা। এবং মুন্সিগঞ্জে খোলা আকাশের নিচে পড়ে আছে লাখ লাখ টন আলু। হরতাল অবরোধে ব্যাহত হচ্ছে বাজারজাতকরণ। বাম্পার ফলনের পরও হাসি নেই কৃষকের মুখে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। দর্শক, শুরুতেই চলে যাব ঢাকা স্টক এক্সচেঞ্জে, আর দেখে নেব আজকের লেনদেন পরিস্থিতি। আমরা এখন চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 46 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। ডিএসসিএক্স প্রধান সূচক এখন পর্যন্ত অবস্থান করছে 10 পয়েন্ট কমে 4547 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি সরিয়া সূচক এখনো 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1107 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 বাছাই সূচক দেখতে পাচ্ছি 4 পয়েন্ট কমে অবস্থান করছে 1733 পয়েন্টে। আর এখনো পর্যন্ত শেয়ারের দাম বেড়েছে 74টির, কমেছে 101টির এবং অপরিবর্তিত ছিল 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দর্শক, আমরা চলে যাচ্ছি এখন টপ 20 শেয়ারে। টপ 20 শেয়ারের পরিস্থিতি জেনে নেব আমরা। তালিকার প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি এসিআই কোম্পানিকে। এসিআই রয়েছে তালিকার টপ 20 শেয়ারের প্রথম অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য রয়েছে হচ্ছে 524 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 506 টাকা 70 পয়সা। অন্যদিকে গ্রামীণ ফোন রয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য 358 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 351 টাকা 60 পয়সা। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে শাসা ডেনিম লিমিটেড, যার সর্বোচ্চ লেনদেন মূল্য 40 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 30 টাকা 70 পয়সা। অন্যদিকে দেখতে পাচ্ছি এমজিএল বিডি রয়েছে তালিকার চতুর্থ অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 128 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য এখনো পর্যন্ত 126 টাকা। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট, যার সর্বোচ্চ লেনদেন মূল্য 117 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 115 টাকা 60 পয়সা। টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে রয়েছে এসিআই ফরমুলেশন লিমিটেড, যার সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 155 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 150 টাকা 50 পয়সা। কেপিসিএল রয়েছে তালিকার সপ্তম অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো 63 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 7 টাকা 60 পয়সা। এরপর রয়েছে অষ্টম অবস্থানে রয়েছে যমুনা ওয়েল, যার সর্বোচ্চ লেনদেন মূল্য 213 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 210 টাকা 70 পয়সা। এসপিসিএল রয়েছে তালিকার নবম অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য 190 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 186 টাকা। অন্যদিকে ইফাদ অটোস রয়েছে তালিকার দশম অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 63 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 62 টাকা 60 পয়সা। এবং বেক্সিমকো লিমিটেড রয়েছে তালিকার 11তম অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো 33 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 32 টাকা 50 পয়সা। অন্যদিকে ওয়ান ব্যাংক লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের 12তম অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 13 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 12 টাকা 50 পয়সা। এরপর রয়েছে ফার্মা এইড রয়েছে তালিকার 13তম অবস্থানে টপ 20 শেয়ারের, যার সর্বোচ্চ লেনদেন মূল্য 290 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য রয়েছে এখনো 280 টাকা 30 পয়সা। এরপর রয়েছে স্কয়ার ফার্মা তালিকার 14তম অবস্থানে, যার সর্বোচ্চ লেনদেনের মধ্যে দেখতে পাচ্ছি 262 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 260 টাকা। দর্শক, এই ছিল আমার কাছে ডিএসসির শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি পরের খবরে। প্রযুক্তি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সফটওয়্যারের পাশাপাশি দেশে এখন তৈরি হচ্ছে মুঠোফোন ভিত্তিক অ্যাপ্লিকেশন বা অ্যাপস। এটা সকলেরই জানা। নতুন খবর হচ্ছে এসব অ্যাপস এখন রফতানি হচ্ছে বিদেশে। তবে রফতানি আরো বাড়াতে অ্যাপস ডেভেলপারদের দক্ষতা বাড়ানো সহ ব্যাংকিং লেনদেন পদ্ধতি সহজ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর এ খাতে বিনিয়োগ আরো বাড়ানো সম্ভব হলে 2020 সাল নাগাদ বাংলাদেশ $100 কোটি অ্যাপস রফতানি করতে পারবে বলে মনে করছে বেসিস। বিস্তারিত দেখুন আমার করা একটি প্রতিবেদনে।
মোবাইল ডিভাইসের মাধ্যমে এখন ব্যবহারকারীদের কাছে নানা রকম তথ্য সেবা পৌঁছে দিচ্ছে বিভিন্ন অ্যাপস বা অ্যাপ্লিকেশন। স্মার্টফোনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মুঠোফোন উপযোগী বিভিন্ন ধরনের অ্যাপসের চাহিদাও। তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের অন্তর্ভুক্ত প্রায় 100টি প্রতিষ্ঠান বর্তমানে অ্যাপস তৈরি করছে। পাশাপাশি ফ্রিল্যান্সাররাও তৈরি করছেন নানা ধরনের অ্যাপ্লিকেশন। দেশে বর্তমানে অ্যাপসের বাজার রয়েছে প্রায় 150 কোটি টাকার। তবে আন্তর্জাতিক বাজার ধরার ক্ষেত্রে প্রশিক্ষিত অ্যাপস ডেভেলপার তৈরির পাশাপাশি সঠিক ব্যবসায়িক পরিকল্পনাও জরুরি বলে মনে করছেন উদ্যোক্তারা। মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের যে ক্যাপাসিটি বিল্ডিং, সেটা শুধুমাত্র ধরেন আমি আসলে প্রোগ্রামারদেরকে ট্রেনিং করলাম, তাতেই আমার ইন্ডাস্ট্রিতে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে ফুটপ্রিন্ট রাখতে পারবো, সেরকম না। এটা পুরো ইকোসিস্টেম নিয়ে কাজ করতে হবে। এখানে যেরকম একজন ডেভেলপার প্রয়োজন, সেখানে এরকম একজন ইউএক্স ডিজাইনার প্রয়োজন, সেখানে আমার একজন গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, সেখানে আমার একটা অ্যাপসের মার্কেটিং বোঝে সেরকম একটা লোক প্রয়োজন। তার মানে হচ্ছে আমার অ্যাপসের বিজনেস বোঝে, অ্যাপসের এই যে প্রত্যেকটা ইকোসিস্টেমের প্রত্যেকটা জায়গা নিয়ে আমাকে আসলে কাজ করতে হবে, তাহলেই আমি আসলে রাইট টিমটা করতে পারবো। সম্প্রতি এসব অ্যাপস রপ্তানিও শুরু করেছে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান। দেশে তথ্যভিত্তিক অ্যাপসের চাহিদা থাকলেও বিদেশে অ্যান্ড্রয়েড গেমস অ্যাপ্লিকেশনের চাহিদা বেশি বলেও জানালেন তারা। টোটাল আপনার ওয়ার্ল্ড মার্কেটে যে রেভিনিউটা আসে তার 70% আসে গেমস থেকে। আগামীতে এটা আমি মনে করি যে আরো যে ধরেন মোবাইল অ্যাপস, তারপরে ই কমার্স, তারপরে গেমস, যেখান থেকে বাংলাদেশ বিলিয়ন ডলারের আপনার রেভিনিউ নিয়ে আসতে পারে। বেসিসের তথ্য অনুযায়ী গেল এক বছরে বাংলাদেশ থেকে প্রায় 2500 কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি হয়েছে। এর মধ্যে অ্যাপস রপ্তানি হয়েছে প্রায় 250 কোটি ডলারের। এই রপ্তানি খাতকে শক্তিশালীকরণে 2018 সাল নাগাদ 10 লাখ অ্যাপস ডেভেলপার তৈরির পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। বিআই টিমের মাধ্যমে আমরা এখন বিআই টিমকে আমাদের 7টা ডিভিশনে নিয়ে যাচ্ছি। আমরা এডিবির একটা প্রায় $7 মিলিয়ন প্রজেক্ট শুরু করেছি এবং সেখানে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার এবং গ্রাফিক ডিজাইনার, গেম ডেভেলপার, তাদের ট্রেনিং এর অনেকগুলো কোর্স এবং কারিকুলাম তৈরি অলরেডি শুরু হয়ে গেছে। বর্তমানে বিশ্বে প্রায় 2600 কোটি ডলারের অ্যাপসের বাজার রয়েছে, যা 2017 সাল নাগাদ 4600 কোটি ডলারে পৌঁছাবে। আর আন্তর্জাতিক বাজার ধরার জন্য দেশের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ফ্রিল্যান্সার অ্যাপস ডেভেলপারের সংখ্যা বাড়ানোও জরুরি বলে মনে করছে বেসিস। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা এই সংক্রান্ত এই রিপোর্টটি দেখলাম, আর এ বিষয় নিয়ে এবার আরো জানতে বিস্তারিত আলোচনা যেতে কথা বলছি বিসিসির সাবেক সভাপতি এবং বিডি জবসের সিইও একে ফাহিম মশরুরের কাছে। ফাহিম ভাই, প্রথমে জানতে চাইবো বাংলাদেশের অ্যাপসের বাজার পরিস্থিতি সম্পর্কে। আচ্ছা, আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে অ্যাপস ব্যাপারটা কিন্তু আমরা যখন চিন্তা করি তখন আসলে মোবাইল ডিভাইস পার্সপেক্টিভে চিন্তা করি। তো আসলে অ্যাপসের বাজারটার যদি আমরা আইডিয়া নিতে চাই তাহলে আসলে মোবাইলের যে ব্যবহারটা চেঞ্জ হচ্ছে গত কয়েক বছরে সেটা আসলে একটু বোঝা দরকার। আমরা জানি যে আসলে মেইনলি সোফার গত এক যুগ ধরে ইন্টারনেটটা ব্যবহার হতো মেইনলি আমাদের কম্পিউটারের মাধ্যমে, কিন্তু গত পার্টিকুলারলি 2-3 বছরে কিন্তু একটা ব্যাপক প্রযুক্তিগত একটা শিফট চলে এসেছে এবং সেটা শুধুমাত্র সারা ওয়ার্ল্ডে এসেছে তা না, এটা আমাদের দেশেও এর ছোঁয়া লেগেছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের মোবাইল ডিভাইসের স্মার্টফোন যেটাকে বলা হয় সেটা আসলে একটা ব্যাপক প্রসার ঘটেছে এবং এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে যেরকম হয়েছে খরচের দিক থেকেও কিন্তু অনেক কমে এসেছে। এখন একটা স্মার্টফোন কিন্তু আগে যেটা কিনতে প্রায় 40-50 হাজার টাকা লাগতো, এখন কিন্তু এটা আসলে 4 থেকে 5 হাজার টাকাও পাওয়া যাচ্ছে এবং এটা খুব দ্রুতই আসলে দেখা যাবে যে 2 থেকে 3 হাজারে যেরকম বেসিক ফোন পাওয়া যায় সেরকম একটা স্মার্টফোনও কিন্তু পাওয়া যাবে কয়েক মাসের মধ্যেই। তো সেই স্মার্টফোনের আসলে ব্যাপারটা কি? স্মার্টফোন ইটসেলফ কিন্তু একটা কম্পিউটার। একটা যখন স্মার্টফোন কম্পিউটার হয় তখন আসলে কম্পিউটার যেই ধরনের সফটওয়্যার ইউজ করা সম্ভব সেটা কিন্তু আমার স্মার্টফোনও সম্ভব। শুধু কি লাগবে? একটা মেইনলি ইন্টারনেট কানেক্টিভিটি লাগবে। তো আমরা দেখেছি যে গত কয়েক মাসে আসলে পার্টিকুলার আমি বলবো গত 1-1.5 বছরে প্রচুর সংখ্যক স্মার্টফোন আমাদের দেশের বাজারে এসেছে। আমাদের ইয়াং জেনারেশন বা ইভেন আজকাল মধ্যবয়সীরাও প্রচুর স্মার্টফোন ব্যবহার করছে এবং একটা রাফ হিসাবে আমাদের দেশে এখন প্রায় অলমোস্ট 1 কোটির মতো স্মার্টফোন অলরেডি আছে। এখন এই 1 কোটি স্মার্টফোনের মধ্যে একটা বড় অংশ আবার ইন্টারনেটে কানেক্টেড, কারণ আমাদের মোবাইল কোম্পানিগুলো বা বিভিন্নভাবে বিভিন্ন ওয়াইফাই স্পট থেকে কিন্তু ইন্টারনেটের সাথে কানেকশন শুরু হয়েছে। এখন যখনই একটা ইন্টারনেট কানেক্টিভিটি থাকলো এবং একটা স্মার্টফোন বা একটা অলমোস্ট কম্পিউটার থাকলো তখন কিন্তু একটা বড় ইউজার বেস তৈরি হচ্ছে যারা আসলে কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার বা কোনো সার্ভিস না নিয়ে সরাসরি তার মোবাইল থেকে সার্ভিস নিচ্ছে। আচ্ছা ফাহিম ভাই, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে জানতে চাইবো যে দেশে এখন আমাদের কি ধরনের অ্যাপসের চাহিদা বেশি? আমি ওই জায়গাতেই আসছিলাম। তো
তো এখানে আসলে অ্যাপসের বিভিন্ন ধরনের মানে যখনই আমি একটা সফটওয়্যার আমার মোবাইলে ইউজ করব বা অ্যাপ হিসাবে ইউজ করব, তখন কিন্তু আসলে আমি আমার যাবতীয় দৈনন্দিন কাজ সবই বা দৈনন্দিন বিনোদনের প্রয়োজন বলি বা ইনফরমেশনের প্রয়োজন বলি সবই কিন্তু আমি অ্যাপ দিয়ে করতে পারি। সে কথার কথা কেউ হয়তো একটা নিউজ জানতে যাচ্ছে, সেটাও কিন্তু আসলে অ্যাপ দিয়ে করতে পারে। কেউ হয়তো একটা সে আমি হয়তো এখন একটা নাটক দেখবো বা আমি এখন একটা হয়তো মিউজিক শুনবো, আমি কিন্তু সেটা একটা অ্যাপ দিয়েও করতে পারি। আমি হয়তো চাকরি খুঁজবো, সেটা অ্যাপ দিয়ে করতে পারি। বা আমি হয়তো কোনো একটা গেম খেলবো, সেটা আমি অ্যাপ দিয়ে করতে পারি। তো দেখা যাচ্ছে যে আসলে আমরা যাবতীয় আমাদের যেই কাজগুলো আমি কম্পিউটারের মাধ্যমে করতে পারতাম, সেই সব কাজই কিন্তু আমি এখন অ্যাপ দিয়ে করতে পারবো এবং খুব কুইকলি নিজের সবসময় যখনই আমি মুভমেন্টে থাকবো, যাই কিছু করি না কেন সেই জায়গাটা থাকবো। তো আমাদের হিসাবে আমাদের যারাই আসলে স্মার্টফোন ব্যবহার করতে, সবাই আসলে অ্যাপের কনজিউমার। আমি যদি বলি যে এখন 1 কোটির মতো স্মার্টফোন ব্যবহারকারী আছে, তারা কিন্তু আসলে অ্যাপ কনজিউমার। এখন চ্যালেঞ্জটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে অ্যাপগুলো যাচ্ছে, এখন এই অ্যাপগুলোর জন্য আমাদের যে লোকাল প্রয়োজনের জন্য যেই পরিমাণ অ্যাপ তৈরি করা দরকার, সেই পরিমাণ অ্যাপ কিন্তু আমাদের বাজারে নেই। এখন সেই ব্যাপারটা আমাদেরকে সবাইকে মিলে দেখতে হবে যে কেন এই অ্যাপগুলো নাই। আমাদের কিন্তু এখনো দেখা যাবে যে অ্যাপ লোক ইউজ করছে, ফেসবুক অ্যাপ ইউজ করছে, হোয়াটসঅ্যাপ ইউজ করছে, ভাইবার ইউজ করছে, কিন্তু আমাদের লোকাল অ্যাপ ইউজ করছে না। সেই জায়গাতে আসলে আমাদের লোকাল প্রয়োজনের উপযোগী করে কিন্তু অনেক অ্যাপ তৈরি করতে হবে। এখন এই অ্যাপগুলো তৈরি করার পিছনে যে সবচেয়ে বড় কারণ, আমরা তো আলোচনার মধ্যে আসবো, সেটা হচ্ছে যে একটা এন্টারপ্রেনার যখন একটা অ্যাপ তৈরি করবে, তখন তো তাকে একটা কমার্শিয়াল পার্সপেক্টিভে অ্যাপ তৈরি করতে হবে। তো সেই কমার্শিয়াল পার্সপেক্টিভটা এখনো কিন্তু আমাদের দেশে ওভাবে গড়ে উঠেনি। আচ্ছা ফাহিম ভাই, এর কারণ কি আপনি বলবেন যে দেশে নেটের এখনো সহজলভ্যতা হয়নি বা নেটের স্পিড বাড়েনি এখনো? নেটের স্পিড বাড়ানোটা কতটুকু জরুরি অ্যাপ্লিকেশনের ব্যবহার এবং ব্যবহারকারী বাড়ানোর ক্ষেত্রে? আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে নেটের স্পিডটা ছাড়া আসলে অ্যাপ কখনোই আগাবে না। আমাদের দেশে হয়তো ঢাকাতে বা মোটামুটি বিভাগীয় বড় শহরগুলিতে হয়তো ইন্টারনেটের স্পিড এখন মোটামুটি একটা ভালো জায়গায় আছে, যদিও খরচটা এখনো অনেক বেশি। কিন্তু ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ইন্টারনেটের স্পিড অনেক কম। অনেক জায়গায় 3G নাই, আর যে সকল জায়গায় কানেকশন আছে সেই জায়গায় কিন্তু অনেক এক্সপেন্সিভ। কারণ অ্যাপ যদি আমরা শুধু মনে করি যে 3G দিয়ে হবে, তা কিন্তু না। আসলে বিদেশে যেমন আমরা যখন আমরা দেখেছি যে বড় একটা অ্যাপ কিন্তু আসলে ব্যবহার হয় ওয়াইফাই চ্যানেলের মাধ্যমে। যে আমার ব্রডব্যান্ড কানেক্টিভিটি আছে, আমি হয়তো কোনো একটা অফিসে আছি, আমি সবসময় যে আমাকে 3Gতে যেতে হবে তা না, কারণ 3G ইজ ভেরি এক্সপেন্সিভ। নর্মাল ইন্টারনেট কানেকশনের তুলনায় 3G প্রায় অলমোস্ট 10 থেকে 20 গুণ এক্সপেন্সিভ। কারণ ডাটা তখন দেখা যাবে যে খুব বেশি ডাটা নিলেই আমার চার্জ বেশি হয়ে যাচ্ছে। এই জায়গায় এই জন্য আসলে আমাদের সারা দেশে আসলে ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেক্টিভিটি দরকার হবে। এবং ওয়াইফাই স্পটগুলোতে ব্রডব্যান্ড কানেক্টিভিটির পরে বিভিন্ন জায়গায় রাউটার থাকবে, সেই রাউটার থেকে আমি ওয়াইফাই দিয়ে আমার মোবাইলে কানেক্ট করব। সেটাই কিন্তু আসলে হওয়া উচিত। ফাহিম ভাই, দেশের বাইরে কি ধরনের অ্যাপসের চাহিদা বেশি এবং বাংলাদেশ কি এখন রপ্তানি উপযোগী অ্যাপস তৈরি করতে পারছে কিনা? যদি না পেরে থাকে তাহলে সেক্ষেত্রে কি করণীয়? আমি আবার বলি যে আসলে আমাদের দেশের যারা এন্টারপ্রেনার আছেন, তাদেরকে আসলে একটা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যেতে হবে, তার কিন্তু এনাফ এক্সপার্টিজ এবং এক্সপিরিয়েন্স সহই যেতে হবে। আমি হয়তো 2-3 মাসে একটা অ্যাপ করলাম, আমি যদি আশা করি যে আমি বিদেশের মার্কেটে বড় বড় কোম্পানির সাথে প্রতিযোগিতা করে অ্যাপ সেল করবো, ভেরি ডিফিকাল্ট হবে। যদিও আমাদের দেশে বেশ কিছু কোম্পানি ওয়ার্ল্ড ক্লাস অ্যাপ তৈরি করছে, কিন্তু এখন কিন্তু ওই ওয়ার্ল্ড মার্কেটটা ভেরি ডিফিকাল্ট। তার আগে আসলে আমাকে লোকাল যে মার্কেট আছে, লোকাল যে আমার 1-1.5 কোটির মতো অ্যাপ ব্যবহারকারী, পোটেনশিয়াল ব্যবহারকারী আছে, এদের মধ্যে যদি আমি কোনো অ্যাপ তৈরি করতে পারি, আমার এক্সপার্টিস তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমি বিদেশের মার্কেটের জন্য ম্যাচুর অ্যাপ তৈরি করতে পারবো। কারণ অ্যাপ ব্যাপারটা অনেকের হয়তো মনে হয় যে আসলে অ্যাপটা আমি একটা ছোট একটা প্রোগ্রামিং করলাম, আমি অ্যাপ হয়ে গেল। অ্যাপের কিন্তু অনেক ব্যাপার আছে। আপনার রিপোর্টে দেখা গেল যে আসলে এর ক্রিয়েটিভ ব্যাপার আছে, এর একটা বিজনেস মডেলিং এর ব্যাপার আছে, এবং এর ওভার একটা ইকোসিস্টেম আছে। এবং একটা অ্যাপ কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার। জাস্ট ছোট একটা মোবাইলে কিছু কাজ করলে কিন্তু অ্যাপ হয় না। তো সেই জন্য আসলে আমাদের ম্যাচুরিটিটা তৈরি করতে হবে লোকাল মার্কেট থেকে। এবং লোকাল মার্কেট যেহেতু আমাদের নিজেদের হাতের মধ্যে আছে, সেই জন্য আমাদের এন্টারপ্রেনাররা যদি লোকাল মার্কেটে এক্সপার্টিস তৈরি করতে পারে, ওই এক্সপার্টিসের উপর ভিত্তি করে কিন্তু সে গ্লোবাল মার্কেটে যেতে পারে। ফাহিম ভাই, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনায় যাব, তার আগে অন্যান্য কিছু খবর জেনে নিচ্ছে। দর্শক, অ্যাপসের রপ্তানি নিয়ে কথা বলছিলাম বেসিসের সাবেক সভাপতি এবং বিডি জবসের সিইও একেএম ফাহিম মাসরুরের সঙ্গে। যাচ্ছি পরের একটি প্রসঙ্গে। রাজধানীর উত্তরায় রাজুকের ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, আর সেখানে আছেন আমাদের রিপোর্টার মৌসুমী ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। মৌসুমী,
মাহমুদ, আমি উত্তরায় আছি, যেখানে রাজু অভিযান চালাচ্ছে, উচ্ছেদ অভিযান। এখানে আমি মাস্টার প্লাজার ঠিক উল্টা দিকে যে জায়গাটি রয়েছে, এখানে বেশ কিছু ভবনে তারা উচ্ছেদ চালাচ্ছেন। রাজুকের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আবাসিক ভবনকে তারা বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন, এই জন্যই মূলত এই অভিযান চালানো হচ্ছে। এছাড়া ফুটপাতকে দখল করে স্থাপনা অনেক দূর নিয়ে আসা হয়েছে, যাতে সাধারণ মানুষের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। এর জন্য রাজুকের পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে। আমার সাথে এই মুহূর্তে রাজুকের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা আছেন। আমরা তার সাথে একটু কথা বলি যে কি কারণে তারা এই অভিযান চালাচ্ছেন। ধন্যবাদ। আমাদের রাজুকের সম্মানিত সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ আব্দুল্লাহ স্যার আমাদের সাথে উপস্থিত আছেন, অথরাইজড অফিসার আছেন। এখানে যে ভবনগুলো আপনারা দেখছেন এগুলো আবাসিক ভবন, কিন্তু এই আবাসিক ভবনকে তারা বেআইনিভাবে কমার্শিয়াল ভবন হিসেবে ব্যবহার করছে এবং ফুটপাত পর্যন্ত দখল করে মানুষের চলাচলে বাধা দিচ্ছে। আমরা মাননীয় পূর্ত গৃহায়ণ পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্যারের নির্দেশক্রমে অভিযানগুলো চালাচ্ছে এবং এই অবৈধ স্থাপনার বিরুদ্ধে এই রাজুকের অভিযান অব্যাহত থাকবে। যেসব স্থাপনা, যেসব দোকানপাট আছে এখানে অবৈধভাবে দখল করে আছে, তাদের বিরুদ্ধে আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন? আমরা প্রাথমিকভাবে আজকে তাদের অবৈধ স্থাপনাগুলো ভেঙে দিচ্ছি। এরপরও যদি তারা এসব বেআইনি কাজ বন্ধ না করে, তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে যথোপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। মাহমুদ, রাজুকের ম্যাজিস্ট্রেট রোকনউদ্দৌলা যেমনটি বলছিলেন যে অবৈধ স্থাপনা থাকার কারণেই তারা এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে এবং এটি নিয়মিতভাবেই চালানো হবে। তিনি বলছেন যে উত্তরার অধিকাংশ রাস্তায় এরকম ভাবে অবৈধভাবে দোকানপাট দখল করে রাখা হয়েছে, ফুটপাত দখল করে। তো মাহমুদ, এই ছিল উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর। দর্শক, আমরা আবারও ফিরছি বেসিসের সাবেক সভাপতি এবং বিডি জবসের সিইও একে ফাহিম মাসরুরের কাছে। আমরা কথা বলছিলাম দেশের সফটওয়্যার ও অ্যাপস রপ্তানি নিয়ে। ফাহিম ভাই, যে বিষয়টি আমরা কথা বলছিলাম, দেশে অ্যাপসের বাজার ধরতে চ্যালেঞ্জগুলো যে রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে যদি আমাদের বলেন। আচ্ছা, আমাদের কাছে মনে হয় যে আসলে চ্যালেঞ্জ কয়েকটা জায়গায় আছে। একটা তো আমরা অলরেডি আলোচনা করলাম যে ইন্টারনেটের ব্যাপক প্রসার, পার্টিকুলারলি ঢাকার বাইরে, সেই চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ। সেটাও হয়তো আমরা সবাই মিলে সরকারি বেসরকারি পর্যায়ে বড় ইনভেস্টমেন্ট দিয়ে আস্তে আস্তে সলভ হবে। কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যারা লোকাল এন্টারপ্রেনার আছেন, তারা যাতে এনাফ লোকাল কন্টেন্ট নিয়ে এবং লোকাল প্রয়োজনের জন্য অ্যাপ তৈরি করে, সেটার জন্য এনাফ ইনসেন্টিভ সিস্টেম। এখন সমস্যাটা হচ্ছে যে যে কেউ একটা কোনো জিনিস তৈরি করবে, তার কিন্তু একটা কমার্শিয়ালাইজেশনের ব্যাপার আছে, তার একটা বাণিজ্যিকীকরণের ব্যাপার আছে। তো বাণিজ্যিকীকরণটা ব্যাপারটা কীভাবে হবে? কারণ কেউ যখন একটা সাধারণ ইউজার তার মোবাইল থেকে একটা অ্যাপ তৈরি করবে, তাকে কিন্তু একটা পেমেন্ট দিতে হবে। সেই পেমেন্ট হয়তো অল্প একটা পেমেন্ট হবে, হয়তো 1 টাকা হবে বা 5 টাকা হবে। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশের যে পেমেন্ট সিস্টেমটা আছে, সেই সিস্টেমটাতে আসলে দুইভাবে করা সম্ভব। একটা হচ্ছে আমাদের মোবাইল কোম্পানিগুলোর মাধ্যমেই পেমেন্টটা নেওয়া, আর একটা হচ্ছে যে আমাদের যে মোবাইল পেমেন্ট সিস্টেমগুলো তৈরি হয়েছে লাইক বিক্যাশ বা ডাচ বাংলা ব্যাংক, এরকম করে এই সিস্টেমগুলির মাধ্যমে পেমেন্টটা কালেক্ট করা। তো যেহেতু এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, কারণ একটা যে অ্যাপ তৈরি করছে সে কিন্তু সরাসরি ওই কনজিউমারের কাছ থেকে 1 টাকা বা 5 টাকা নিয়ে আসা তার কোনো রাস্তা নেই। তাকে আইদার অপারেটরের মাধ্যমে যেতে হবে অথবা মোবাইল পেমেন্ট প্রোভাইডারের মাধ্যমে যেতে হবে। আমাদের দেশের অপারেটররা এখনো আসলে সেই অর্থে খুব বেশি মাত্রায় ফ্রেন্ডলি না এই সিস্টেমটার জন্য, যে তারা আসলে আমাদের যারা মোবাইল অ্যাপ ডেভেলপ করছে তাদেরকে সাহায্য করার ব্যাপারে খুব একটা এগিয়ে আসেনি। একটু বলি ফাহিম ভাই, সেটা হচ্ছে যে এক্ষেত্রে সফটওয়্যার কোম্পানিগুলো ওয়েব পোর্টাল বা হচ্ছে কি আপনার অ্যাপসের পোর্টাল তৈরি করা জরুরি কিনা, যেখান থেকে ডেভেলপাররা চাইলেই নিজের অ্যাপসটি জমা দিয়ে কেনাবেচা করতে পারবেন। আমি আবার বলি, এখানে আসলে এরকম অলরেডি আছে, গুগলের মাধ্যমে স্টোরের কথা বলছি, অলরেডি আছে, লোকাল বেশ কিছু স্টোরও আছে। কিন্তু সেই স্টোরটাই কিন্তু একমাত্র সলিউশন না। মেইন সমস্যাটা হচ্ছে তাকে পেমেন্টটা কালেক্ট করা। তো সেই ক্ষেত্রে আসলে তাকে যে পেমেন্টটা নিতে হবে সেটার জন্য আইদার অপারেটরের সাহায্য নিতে হবে অথবা তো যেটা বললাম বিক্যাশ বা এই টাইপের প্রোভাইডারের সাহায্য নিতে হবে। তো এখনো সেই ব্যাপারটা কিন্তু তৈরি হয়নি। তো আমার কাছে মনে হয় যে আমরা সরকার যদি একটা পলিসি তৈরি করে যে যাতে যে কোনো অপারেটর বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার যারা আছে, তারা যাতে যে কোনো অ্যাপের জন্য তাদের পেমেন্ট গেটওয়েটা ওপেন করে এবং এইখানে হয়তো একটা সে সার্ভিস চার্জ নিল, সার্ভিস চার্জ নিয়ে কিন্তু যাতে যে অ্যাপ ডেভেলপার বা যে অ্যাপটা ইনোভেট করছে সে যাতে পেমেন্টটা কালেক্ট করতে পারে এন্ড ইউজারের কাছ থেকে, তাহলে কিন্তু এটা একটা ব্যাপক কমার্শিয়ালাইজেশনের সুযোগ তৈরি হবে। আদারওয়াইজ আমি যদি কোনো একটা অ্যাপ তৈরি করলাম, সেটাকে যদি আমি বিক্রি করতে না পারি সাধারণ ইউজারদের কাছে, তাহলে কিন্তু আমার অ্যাপ তৈরি করার উদ্যোগটা থাকবে না। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে আসলে যারা ইয়াং এন্টারপ্রেনার আছেন, তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা হয়তো একটা অনেকে মিলে একটা অ্যাপ তৈরি করছে, কিন্তু এই অ্যাপটা আসলে ইউজার এক্সপিরিয়েন্স পার্সপেক্টিভে বা এটার বিজনেস ডেভেলপমেন্ট পার্সপেক্টিভের জ্ঞানটা অনেক ক্ষেত্রে অত ম্যাচুর না। সেই ক্ষেত্রে আমাদের
সকলে মিলে একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে আমাদের যারাই এই তরুণ উদ্যোক্তারা যারা আসছেন, যারা হয়তো টেকনোলজিতে খুব ভালো, তারা যাতে টেকনোলজি থাকলেই চলবে না, তারা যাতে বিজনেসটা ব্যবসায়ী মানে এবং সাধারণ ইউজার কিভাবে চিন্তা করছে সে যাতে বেনিফিট পায় সেই ব্যাপারগুলোরও টেকনিক্যাল এক্সপার্টিস তাকে অ্যাকোয়ার করতে হবে। আচ্ছা, ভবিষ্যতে বাংলাদেশ থেকে কেমন পরিমাণে অ্যাপস রপ্তানি হতে পারে? যদি আমরা আজকে থেকে 5 বছর পরের কথা চিন্তা করি, সেক্ষেত্রে বাংলাদেশের বাজারটা কেমন হবে রপ্তানির ক্ষেত্রে? আচ্ছা, আমার আসলে রপ্তানি তো আমরা অলরেডি বেসিসের পক্ষ থেকে একটা ভিশন নিয়েছিলাম যে আগামী 3 থেকে 4 বছরে $1 বিলিয়ন মতো সফটওয়্যার এক্সপোর্ট হবে। তো আমার কাছে মনে হয়েছে যে যেভাবে সারা ওয়ার্ল্ডে আসলে অ্যাপের দিকে চলে যাচ্ছে, এর অ্যাটলিস্ট 50% $500 মিলিয়ন মতো কিন্তু শুধুমাত্র অ্যাপ বা অ্যাপ বেস সার্ভিস থেকেই এটা করা সম্ভব। এবং কেননা সারা বিশ্বে কিন্তু আমরা যেরকম আসলে পিসি থেকে আসলে অ্যাপের দিকে মুভ করছি, সারা ওয়ার্ল্ডে কিন্তু আসলে পিসি থেকে অ্যাপের দিকে মুভ করছে। অতএব এর একটা বিশাল বড় সম্ভাবনা তৈরি হয়েছে সামনে। আচ্ছা ফাহিম ভাই, আরেকটি বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে গেমসের কিন্তু বিশ্বে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, গেমসের যে অ্যান্ড্রয়েড ভিত্তিক যে গেমসগুলোর চাহিদা, কিন্তু আমাদের দেশে কিন্তু সেই পরিমাণে গেমস তৈরি হচ্ছে না। এর কারণ কি বলে আপনি মনে করেন? একটা গেমস তৈরি করা কিন্তু অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার। শুধু একটা গেমস আসলে খুব মানে এখন এই মার্কেটটা এত বেশি অ্যাট্রাকটিভ এবং এটার জন্য বেশ বড় বড় প্লেয়াররা কিন্তু অলরেডি আসে, লাইক ডিজনির মতো বড় বড় প্লেয়ার, মাল্টিনেশনাল কোম্পানিগুলো কিন্তু এখন গেমসে ইনভেস্ট করছে। তো সেই ক্ষেত্রে আসলে একটা গেমস তৈরি করার জন্য যেই পরিমাণ গ্রাফিক্সের এক্সপার্ট দরকার, যেই পরিমাণ অ্যানিমেটরদের এক্সপার্ট দরকার, সেটা কিন্তু আসলে আমাদের যারা ছোট ছোট এন্টারপ্রেনার আছে তাদের জন্য আয়োজন করা খুব ডিফিকাল্ট। অতএব আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে আসলে এক্সপার্টিসটা লোকাল মার্কেটে তৈরি করতে হবে। লোকাল মার্কেটে তৈরি করলে হয়তো আমাদের দেশের কোনো একটা লোকাল গেমই হয়তো বিদেশে জন্য হয়তো অনেকে এটার আগ্রহী হবে। তো সেই ক্ষেত্রে আসলে সরাসরি বিদেশি গেম মার্কেটের থেকে আমার কাছে মনে হয় লোকাল মার্কেটটার ব্যাপারে বেশি দৃষ্টি দেওয়া উচিত। ফাহিম বাসুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অ্যাপসের বাজার এবং অ্যাপসের রফতানি নিয়ে কথা বলছিলাম বেসিসের সাবেক সভাপতি এবং বিডি জবসের সিইও একেএম ফাহিম মাসুরের কাছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। রফতানি ক্ষেত্রে ট্যাক্স সংক্রান্ত সমস্ত কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। রোববার জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও রফতানিকারকদের নিয়ে এক বৈঠকে একথা বলেন তিনি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব সংক্রান্ত সমস্ত কার্যক্রম ধীরে ধীরে ডিজিটালাইজেশন করা হচ্ছে। নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে রপ্তানি সংক্রান্ত কার্যক্রম অনেক বেশি দ্রুত হবে বলেও জানান তিনি। বৈঠকে 2014-15 অর্থ বছরে তৈরি পোশাকের জন্য ভ্যাট মওকুফ করা হলেও এর আগের অর্থ বছরের ভ্যাট প্রদান নিয়ে যে জটিলতা রয়েছে তার সমাধানে এনবিআরকে অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। মওকুফ করা হয়েছিল, কিন্তু 2008, 9, 10 এগুলোর জন্য তারা আমাদেরকে আবার চিঠি ইস্যু করছে। আমি অনুরোধ করবো মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে এই ব্যাপারটা নিয়ে আপনাদের আলাপ করার জন্য, যে এটিকে কিভাবে সলভ করা যায়। আমরা আমাদের যে রাজস্ব প্রশাসনকে আমরা ঢেলে সাজাচ্ছি, তারই ধারাবাহিকতায় এখানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি এবং এটার জন্য আমাদের জন্য গাইডিং প্রিন্সিপাল হচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করে যে নতুন যে পদ্ধতি এসআইকিউটা ওয়ার্ল্ড, তারই নীতিমালার আলোকে এই কাজটা হচ্ছে। আলুর বাম্পার ফলনের পরেও হাসি নেই মুন্সিগঞ্জের কৃষকের মুখে। জেলায় কয়েক লাখ টন আলু খোলা আকাশের নিচে পড়ে আছে। হরতাল অবরোধের কারণে বাজারজাতকরণ এবং হিমাগারের সংরক্ষণ ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন শীর্ষ আলু উৎপাদনকারী জেলার চাষিরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি ফারহানা মির্জার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জে আলু চাষের জমিতে এখন আলুর বড় বড় স্তূপ, চট বা শুকনো কচুরি দিয়ে ঢাকা এই স্তূপ। স্বাভাবিক অবস্থায় আলু উত্তোলনের পরপরই বিক্রি হয়ে যায় বা বস্তাবন্দি করে সংরক্ষণের জন্য হিমাগারে পাঠানো হয়, কিন্তু হরতাল অবরোধের কারণে তা ব্যাহত হচ্ছে। এদিকে উৎপাদন খরচ গড়ে 400 টাকা হলেও জমিতে প্রতি মণ আলু 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া 80 কেজি ওজনের বস্তা প্রতি আলুর হিমাগার ভাড়া 120 টাকা থেকে বেড়ে 360 টাকা হয়েছে। এসব সমস্যার কারণে বাম্পার ফলনের পরও উৎপাদিত আলু এখন কৃষকের মাথার বোঝা হয়ে দাঁড়িয়েছে। লাখ লাখ টন আলু খোলা আকাশের নিচে আমরা রাখা দিয়েছি। এখন যে বাজারের পরিস্থিতি, বাজার ভালো না, পাইকার পত্র নাই। অবরোধ হরতালের জন্য আলু তো বেচতে পারতেছি না, কোনো বাইরের কাস্টমার আইতেছে না। এক জায়গায় গেল আলু পাঠাই, তারপর গাড়ি আগুনে পুড়া লাগে। হরতালের জন্য গাড়ি করে আসতে পারতেছেন, দাম অনেক কম, আলু বিক্রি করতে পারতেছি না। এদিকে হরতাল অবরোধে আতঙ্কিত পরিবহন মালিক ও চালকেরা বের হচ্ছেন না গাড়ি নিয়ে। স্থানীয় কোল্ড স্টোরেজ গুলোতেও আলু সংরক্ষণের জায়গা নেই, ফলে উৎপাদিত আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
খেতে আপনার মনে মনে আলু পেটে রয়েছে, এই বেটা যেতে পারতেছে না, এই বেটা ভয়ে যেতে পারে না, আমার গাড়িগুলো সব বসে রয়েছে। যাবো কিভাবে এই আতঙ্কের ভিতরে, কারণ যে আলুর যে রাস্তাঘাটের যে পরিস্থিতি আমরা বাড়িতেই পারতাছি না। কৃষি বিভাগ বলছে আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও এবছর আলুর আশাতীত ভালো ফলন হয়েছে, কিন্তু হরতাল অবরোধে আলু বাজারজাত করা সম্ভব হচ্ছে না। দেশের বর্তমান পরিবহন সংকটের জন্য আলু অত বিক্রি হচ্ছে না এবং আলু জমি থেকে হিমাগারে নিতে চাষিদের পরিবহন সংকটের কারণে মূল্য বৃদ্ধি পাচ্ছে। জেলার 90% কৃষক আলু চাষের উপর নির্ভরশীল, তাই কৃষকদের স্বার্থ বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। কোনোভাবেই কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন হিমাগারের দাম বৃদ্ধি না করে আমাদের সাথে আলোচনা হয়েছে। প্রশাসনের নজরের বাইরে কোনো হিমাগার মালিক ভাড়া বাড়াতে পারবে না। কৃষকের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা তাদের স্বার্থকে সংরক্ষণ করবার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। মুন্সিগঞ্জ জেলায় এবার লক্ষ্যমাত্রা ছিল 11 লাখ মেট্রিক টন, তবে আলু উৎপাদিত হয়েছে 13 লাখ মেট্রিক টন। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। গ্রীষ্ম বর্ষার সময়ে বেড়ে যায় ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের প্রকোপ, আর সেই সঙ্গে বেড়ে যায় খাবার স্যালাইনের চাহিদাও। কিন্তু প্রয়োজনীয় লোকবল ও সুযোগ সুবিধার অভাবে জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত উত্তরাঞ্চলের একমাত্র সরকারি খাবার স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে। অন্যদিকে চাকরি স্থায়ী না হওয়ায় কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। ফুলন চক্রবর্তীর ক্যামেরায় রংপুর থেকে মানিক সরকারের প্রতিবেদন। দেশের 5টি খাবার স্যালাইন উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে রংপুরে উত্তরাঞ্চলের একমাত্র এই প্রতিষ্ঠানটি অবস্থিত। নানা প্রতিকূলতার মধ্যেও রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার কয়েক কোটি মানুষের চাহিদা মিটিয়ে আসছে, কিন্তু প্রাচীন এই প্রতিষ্ঠানটিতে প্রয়োজনীয় লোকবল ও সুযোগ সুবিধার অভাব এবং সংশ্লিষ্টদের চাকুরি নিয়মিত না করায় উৎপাদন ঘাটতি সহ কর্মীরা নানা হতাশায় নিমজ্জিত। দেশের অবস্থায় আরো স্যালাইন প্রয়োজন, তাহলে আমাদের জনবল আরো প্রয়োজন। আমরা আছি এখানে 13 জন, দৈনিক শ্রমিক হিসেবে আমরা 13 জন আছি। বেতনও বাড়ে না, আবার চাকরিটা আমাদের রেগুলার হচ্ছে না। প্রায় 5 বছর যাবত আমি এই পদে আছি, এখন পর্যন্ত নিয়মিত হতে পারতেছি না। প্রতি বছর এপ্রিল থেকে জুলাই আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্ম এবং বর্ষাকালের সময় দেখা দেয় ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ, আর এ রোগ নিরাময়ে এ সময় ব্যাপক চাহিদা বেড়ে যায় স্যালাইনের। কিন্তু নির্ধারিত পদের বিপরীতে কেমিস্ট সহ উৎপাদন কর্মী সংকটের কারণে লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। জুন জুলাই এই সময় এভিডেভি যখন বন্যা শুরু হয় সেই সময় আমাদের এই হিমশিম খাইতে হয়। জনবল যদি বাড়ানো হয় তাহলে আমাদের উৎপাদন বাড়বে। এই প্রতিষ্ঠানের কর্ণধার রংপুরের সিভিল সার্জন লোকবল সহ অন্যান্য সমস্যার কথা স্বীকার করে বলেন, সমস্যা দূর করা হলে উৎপাদন অনেকাংশে বেড়ে যাবে। কেমিস্ট সহ এরকম 9টি পদ শূন্য আছে। এই পদগুলো যদি পূরণ হতো তাহলে আমাদের আমরা টার্গেট বেশি অ্যাচিভ করতে পারতাম। 1980 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটিতে উৎপাদনের জন্য বর্তমানে 30 জন কর্মী থাকার কথা থাকলেও দক্ষ কর্মী এবং দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক সহ সব মিলে রয়েছেন মাত্র 19 জন। প্রতি মাসে এখানে 6,50,000 চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 5.5 লাখ ব্যাগ স্যালাইন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মোবাইল ফোনের গ্রাহকদের ব্যাংকিং সুবিধা দিতে হ্যালো ক্যাশ সার্ভিস চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। রোববার রাজধানীর একটি হোটেলে নতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। ব্যাংকটির চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান এস.এম. শামীম ইকবাল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। হ্যালো ক্যাশের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশন, ক্যাশ ইন, ক্যাশ আউট, রেমিটেন্স আদান প্রদান করতে পারবেন। রাজধানীর বাড়িধারায় উদ্বোধন করা হয়েছে এনসিসি ব্যাংকের 104তম শাখা। গুলশান নর্থ ইস্ট অ্যাভিনিউতে রোববারের শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস.এম. মাইনুদ্দিন মোমেন সহ ব্যাংকটির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালয়েশিয়ার মার্কেট লিডারশিপ অ্যাওয়ার্ড পেল ওয়ালটন। এশিয়ান কনফেডারেশন অব বিজনেস ওয়ালটনকে এই স্বীকৃতি দেয়। গত 25 মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটনের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দি গোল্ডেন গ্লোব টাইগার সামিট অ্যাওয়ার্ড নামের এই অনুষ্ঠানে বিশ্বের 50টি দেশের প্রতিনিধি, হেড অব কর্পোরেট ও ব্র্যান্ড বিশেষজ্ঞরা অংশ নেন।
এশিয়ান উন্নয়ন ব্যাংকের উন্নয়নশীল সদস্য দেশগুলোর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ব্যাংকটিকে $10 বিলিয়ন অর্থ সহায়তা দেবে গ্রিন ক্লাইমেট ফান্ড। যুক্তরাষ্ট্র, জাপান, ব্রিটেন ও ফ্রান্স এবং জার্মানি সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের 32টি দেশের জন্য এডিবিকে দেয়া হচ্ছে এই অর্থ সহায়তা। এ অর্থ ব্যয় করা হবে দেশগুলোর কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য ঝুঁকি এড়াতে। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ ক্লাইমেট চেঞ্জের আওতায় 2010 সালে প্রতিষ্ঠিত হয় গ্রিন ক্লাইমেট ফান্ড। এবারে জানাবো দেশের মুদ্রা বাজারের খবর। সোনালী ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিন ডলার কেনা হচ্ছে 77 টাকা 30 পয়সা ও বিক্রি হচ্ছে 78 টাকা 30 পয়সা দরে। ব্রিটেনের মুদ্রা পাউন্ড কেনা হচ্ছে 112 টাকা 60 পয়সা এবং বিক্রি হচ্ছে 116 টাকা 60 পয়সা। কিছুটা কমে একক মুদ্রা ইউরো কেনা হচ্ছে 81 টাকা 20 পয়সা ও বিক্রি হচ্ছে 85 টাকা 20 পয়সা দরে। এছাড়া ভারতীয় মুদ্রা রুপির ক্রয় মূল্য 1 টাকা 17 পয়সা ও বিক্রয় মূল্য 1 টাকা 27 পয়সা। দেশে আজ সৌদি আরবের মুদ্রা রিয়াল কেনা হচ্ছে 19 টাকা ও বিক্রি হচ্ছে 20 টাকা করে। সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহাম কিনতে খরচ পড়ছে 18 টাকা আর বিক্রি হচ্ছে 19 টাকা 20 পয়সা দরে। মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত কেনা হচ্ছে 21 টাকা 50 পয়সা ও বিক্রি হচ্ছে 23 টাকায়। এছাড়া সিঙ্গাপুরের ডলার 58 টাকায় কেনা হচ্ছে ও বিক্রি হচ্ছে 60 টাকায়। এবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারের আজ কোন পণ্য কেমন দামে বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে আজ প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে $56.20 দরে। প্রতি আউন্স স্বর্ণ $1,198 ও রূপা প্রতি আউন্স বিক্রি হচ্ছে $17.14। আন্তর্জাতিক বাজারে আজ প্রতি পাউন্ড সয়াবিন তেল বিক্রি হচ্ছে 30 সেন্ট দরে, কিছুটা কমে প্রতি টন চিনি $360 ও প্রতি বুশল গম বিক্রি হচ্ছে $5 দরে। এছাড়া প্রতি পাউন্ড কফি $1.38 ও প্রতি পাউন্ড তুলা 63 সেন্টে এবং প্রতি বুশেল ভুট্টা পাওয়া যাচ্ছে $3.91 দরে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ঋণ পরিশোধের সীমা বাড়ানো ও নতুন করে ঋণ পাওয়ার বিপরীতে যে পুনর্গঠন কার্যক্রমের শর্ত দাতা গোষ্ঠীর পক্ষ থেকে গ্রিসকে দেওয়া হয়েছে, সেই কার্যক্রমের পরিকল্পনা আজ চূড়ান্ত করা হবে বলে আশা প্রকাশ করেছে গ্রিস। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে বৈঠকের পর ঋণ গ্রহীতাদের সাথে টানা 1 সপ্তাহের আলোচনা শেষে এ আশা প্রকাশ করেছে দেশটির সরকার। নতুন পুনর্গঠন প্রকল্পের আওতায় চলতি বছর গ্রিসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা $330 কোটি। এছাড়া মোট জিডিপির 1.5% বাজেট উদ্বৃত্ত এবং চলতি বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1.4%। তবে গ্রিক সরকার আশাবাদী হলেও দেশটির ঋণমান সক্ষমতা বি থেকে CCC-তে নামিয়ে এনেছে ঋণমান নিয়ন্ত্রণ সংস্থা ফিচ। সংস্থাটির আশঙ্কা গ্রিস কোনোভাবেই নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে পারবে না। এছাড়া চলতি বছরের জন্য দেশটির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 0.5% নির্ধারণ করেছে ফিচ। billion euros dispersed to 4 core banks. The country may also get debt relief in the shape of lower financing costs if it meets its fiscal targets, including workers. Talk of বিশ্ব অর্থনীতির ধীরগতি এবং নিত্যপণ্যের নিম্নমুখী দামের কারণে মুদ্রা সংকোচনের কবলে পড়তে পারে চীন। রোববার দেশটির হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও সম্মেলনে এমন আশঙ্কার কথা জানালেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঝাও জিচুয়ান। এ সময় তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে পর্যায়ক্রমে ধীর গতি আসছে বলেই মুদ্রানীতিতে পরিবর্তন আনতে কিংবা প্রণোদন কার্যক্রম গ্রহণ করতে হিমশিম খাচ্ছে দেশের নীতি নির্ধারকরা। এর আগেও ফেব্রুয়ারিতে চীনের মুদ্রা সংকোচনের আশঙ্কার কথা জানায় পিপলস ব্যাংক অব চায়না। উন্নয়ন স্বাভাবিক রাখতে গেল বছরের নভেম্বর থেকে দুবার সুদের হার কমিয়েছে ব্যাংকটি। তবে বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতি কিংবা দ্রব্যমূল্য স্থিতিশীল পর্যায়ে না আসলে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে চীনের কেন্দ্রীয় ব্যাংকে। এশিয়া মহাদেশের গণ্ডি পেরিয়ে এবার ইউরোপ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে চীন। এর মধ্যে খনিজ এবং জ্বালানি খাত ছাড়াও রয়েছে ইউরোপের প্রযুক্তি খাত। তবে শুধু উৎপাদন এবং আর্থিক খাতে বিনিয়োগ অংশীদার হয়েই থেমে নেই চীনের এই উদ্যোগ। অনেক ক্ষেত্রে পুরোপুরি মালিকানাও দখল করছে দেশটির ব্যবসায়ীরা। 1 দশক আগে মার্কিন ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান IBM-কে কিনে নেয় চীন। আর নাম পরিবর্তনের পর লেনোভো নামের এই প্রতিষ্ঠানটি এখন বিশ্বের অন্যতম প্রযুক্তি পণ্য প্রস্তুতকারকদের একটি।
প্রতি বছরই তাদের মুনাফা বাড়ছে 24% হারে। এভাবে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান আংশিক কিংবা পূর্ণাঙ্গভাবে কিনে নিচ্ছে চীন। 2014 সালে দেশটি বিভিন্ন দেশে বিনিয়োগ করেছে অন্তত $10,290 কোটি। আর একই বছর চীনের সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে $11,960 কোটি। চীনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2014 সালে যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগ প্রায় 24% বাড়লেও ইউরোপে বেড়েছে প্রায় 70%। পরিসংখ্যানই বলছে এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে নিজেদের অবস্থান বেশ শক্তিশালী করেছে দেশটি। আর তাই মুনাফার পাল্লাটাও বেশ ভারী এসব প্রতিষ্ঠানের। চীনা ফার্মগুলো এখন ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানে বিনিয়োগে ব্যস্ত। গেল 2 দশকে বিভিন্ন কোম্পানির সঙ্গে একীভূত হওয়ার পাশাপাশি অন্তত 4,000 প্রতিষ্ঠান কিনে নিয়েছে চীন। দিন দিনই এই পরিমাণ বাড়ছে। এক পরিসংখ্যানে দেখা গেছে চীনের এমন অন্তত 25টি উদ্যোগের মধ্যে 24টি সফলতার মুখ দেখেছে, ব্যর্থ হয়েছে মাত্র 1টি। আর চলতি বছরের পুরোটাই চীন এই কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। সমুদ্র বাণিজ্যের মাধ্যমে প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়ে সেসব প্রতিষ্ঠানের পুরো ব্যবসায়িক কার্যক্রমই চীন আয়ত্ত করে ফেলতে পারবে। এরপর সেসব প্রযুক্তি কাজে লাগিয়ে চীনই ব্যবসা করতে পারবে তারা। আর এতে করে চীনা প্রতিষ্ঠানগুলোর মধ্যেই প্রতিযোগিতা বাড়বে। এদিকে কানাডার নেক্সেন জ্বালানি প্রতিষ্ঠান কিনে নেওয়ার পর জ্বালানি তেলের দরপতনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে চীনা প্রতিষ্ঠান নুক। চলতি সপ্তাহে 400 কর্মী ছাঁটাই করে অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। তবে ছোট ছোট এসব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে এশিয়ার বাইরের দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তিতে চীন এগিয়ে যাবে বলেই প্রত্যাশা ব্যবসায়ীদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। পর্যটন খাত চাঙা হওয়া যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে 30টি বিমানের অর্ডার দিয়েছে চীনা হাইনান এয়ারলাইন্স। বোয়িংয়ের 787 থেকে 789 মডেলের এই বিমানগুলোর মোট মূল্য পড়বে অন্তত $770 কোটি। তবে বোয়িংয়ের মূল্য ছাড়ের কারণে হাইনান এয়ারলাইন্স এই বিমানগুলো পাচ্ছে $400 কোটি। এই বিমানগুলো 2021 সালের মধ্যে হাইনান এয়ারলাইন্সকে ডেলিভারি দেওয়া হবে বলে জানিয়েছে বোয়িং কর্তৃপক্ষ। চীনা মধ্যবিত্তদের মধ্যে ভ্রমণের প্রবণতা বাড়ায় বোয়িং এবং এয়ারবাস থেকে আরও বিমান কেনার পরিকল্পনা করছে চীন। Boeing has thrown its weight behind rival Airbus in its trading scheme. The aircraft producer has Airbus over subsidies to one side and urged governments to use the UN Aviation Agency, ICAO, over aircraft emissions. আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। মুঠোফোন ভিত্তিক অ্যাপ্লিকেশন অ্যাপস এখন রফতানি করছে বাংলাদেশ। ডেভেলপারদের দক্ষতা ও বিনিয়োগ বাড়ালে $100 কোটি রফতানির আশাবাদ। রফতানিকারকদের সুবিধার্থে ট্যাক্স সংক্রান্ত সব কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হচ্ছে, জানালেন এনবিআর চেয়ারম্যান। রফতানি কার্যক্রম দ্রুত হওয়ার আশা। এবং মুন্সিগঞ্জে খোলা আকাশের নিচে পড়ে আছে লাখ লাখ টন আলু। হরতাল অবরোধে ব্যাহত হচ্ছে বাজারজাতকরণ। বাম্পার ফলনের পরেও হাসি নেই কৃষকের মুখে। দর্শক, এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1622 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।